বিক্রমজিৎ বাউলিয়াটা কিভাবে যুক্ত হলো নামের সাথে? আমার টাইটেল এই তো বিষয়টা। কর, আচ্ছা, বিক্রমজিৎ কর। একটা অ্যালবাম রিলিজ হয়েছিল বাউলিয়া বলে। আচ্ছা, ওই ফেসবুকের মধ্যে আমি নামটা চেঞ্জ করেছিলাম বিক্রমজিৎ আচ্ছা, বাউলিয়া। আচ্ছা, এটা ক্লিক করে যাবে বুঝিনি আর কি হয়ে গেছে। মানুষের একটা ব্যাপার ছিল যে মাঝে মধ্যে আজকে অর্কেস্ট্রা, গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অর্কেস্ট্রাটাও সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্কেস্ট্রার মানে হলো গিয়ে এক বা একের অধিক যখন যন্ত্রশিল্পীরা থাকে তখন তাকে অর্কেস্ট্রা বলে, যার বাংলা ঐকতান। এগুলো কিন্তু সব আমাদের গান। আমরা তো বেশিরভাগই কলকাতা শিল্পীর গান গাইছি, বাংলাদেশের শিল্পীর গান গাইছি, কিন্তু ওরা নিজেদের গান নিয়ে কাজ করে না। অমলেন্দু ভট্টাচার্য বিখ্যাত লোক গবেষক আমাদের, ধামসা বাইচ্ছে মাদল বাইচ্ছে পুষ্পরবের তালে, টুসু আমার লাগছে দেখো ঝুমুর গানের বলে। ধামসা বাইচ্ছে মাদল বাইচ্ছে পুষ্পরবের তালে, টুসু আমার লাগছে দেখো ঝুমুর গানের বলে। আলপনায় সাইজল বাজি উঠান বাড়ি ঘর। নমস্কার, বাতায়ন ডিজিটালের নির্ভীক সংলাপ শীর্ষক আলাপচারিতায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন বরাক উপত্যকার লোকসঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম বিক্রমজিৎ বাউলিয়া। বিক্রমজিৎ বাউলিয়া দাদা, আপনাকে স্বাগত জানাই বাতায়ন ডিজিটালে। কেমন আছেন দাদা? ভালো আছি। আচ্ছা, আজকের দিনে বিক্রমজিৎ বাউলিয়া প্রতি মঞ্চেই দেখা যাচ্ছে বিক্রমজিৎ বাউলিয়াকে। সেই সুবাদে বরাক উপত্যকা থেকে আপনার সঙ্গীত যাত্রা কিভাবে শুরু হয়েছিল? খুব একটা ছোট থেকে গান বাজনা শেখা হয়নি। অনেকটা বয়স হওয়ার পরেই গান বাজনা শুরু করেছি। যাই হোক, আগামী বছর 2027-এর 7 নভেম্বর আমার সঙ্গীত জগতের মঞ্চে গান গাওয়ার 20 বছর পূর্ণ হবে। কিভাবে শুরু হয়েছে বলতে পারি না, হয়ে গেছে। আর প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেয়েছি, আমার মা বাবার আশীর্বাদ, আমার গুরুর আশীর্বাদ, বর্তমানে আমার স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর সাপোর্ট চলে যাচ্ছে, গান বাজনা হয়ে যাচ্ছে। দাদা, আমরা সবাই জানি যে বিক্রমজিৎ বাউলিয়া। বিক্রমজিৎ বাউলিয়াটা কিভাবে যুক্ত হলো নামের সাথে? আমার টাইটেল এই তো কর, বিষয়টা। আচ্ছা, বিক্রমজিৎ কর। একটা অ্যালবাম রিলিজ হয়েছিল বাউলিয়া বলে। আচ্ছা, ওই ফেসবুকের মধ্যে আমি নামটা চেঞ্জ করেছিলাম বিক্রমজিৎ আচ্ছা, বাউলিয়া। আচ্ছা। এটা ক্লিক করে যাবে বুঝিনি আর কি হয়ে গেছে। কতটুকু গ্রহণযোগ্যতা পাবে মানুষের কাছে? সেই হয়ে গেছে, এটা তো এখন তো বাউলিয়া নামেই লোকে চেনে, অনেকে সেটাই, সেটাই। বিক্রমজিৎও ডাকে না, আর সেই বাউলিয়াও সময় আপনার ডাকে। ধারণা ছিল না কতটুকু গ্রহণযোগ্যতা বা এটা থেকে কি হতে আমি পারে? এমনিই করেছিলাম, একটা অ্যালবাম রিলিজ হয়েছে তো অ্যালবামের নামটা দিয়ে কিছুদিন রাখি, পরে চেঞ্জ করে দেবো। তো এটা এখন লোকে গ্রহণ করে নিয়েছে, আর আজকাল আমাকে বিক্রম থেকে বেশি বাউলিয়া নামেই চেনে হুম, লোকে। হুম। সব জায়গায় বিক্রমজিৎ বাউলিয়া সেই বিক্রমজিৎ শিলচরের লোকসঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম। আপনার সঙ্গীত গুরু কে বা কার অবদান আজকের দিনে আপনি যে এই জায়গায় আপনাকে যে দেখতে পাচ্ছি, যে জায়গায় আজকের দিনে যে বিক্রমজিৎ বাউলিয়া হিসেবে যে আহ যেটা সুপরিচিতি যেটা লাভ করেছেন? শিলচরে আমার সঙ্গীত শিক্ষা শুরু তাপস শঙ্কর দেব মহাশয়ের কাছ থেকে। শিলচরের একজন খুব গুণী একজন শিক্ষক, যার ছাত্রছাত্রীরা আমি বা আমার মতো অনেকজনই অনেক ভালো ভালো জায়গায় কাজ করছে। তারপর তো অনেকদিন কলকাতা থাকলাম। কলকাতায় আমি লোকসঙ্গীত শিক্ষা শুরু করেছি অভিজিৎ বসু, শ্রদ্ধেয় অভিজিৎ বসু স্যারের কাছ থেকে। হরিহরন লেজলি লুইসের কাছ থেকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখেছি। এবং জীবনে গান বাজনা চলার পথে তো অনেক বড় বড় শিল্পীদের সান্নিধ্য পেয়েছি। আসলে আমি বড় শিল্পী বলবো না, আমার বয়সে ছোট কোনো শিল্পী যদি হয় তার থেকেও আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, শেখা নিয়ে চলছে আর কি। মানে শিক্ষার ক্ষেত্রে এখানে বয়স বা ছোট বড় না সেটা না না না, কোনো বিষয় নেই। এটা তো আর পড়াশোনার একাডেমিক ব্যাপারটা নয়। গান বাজনা ব্যাপারটা তো আমার থেকে বয়সে ছোট একজন ভালো গান গাইতে পারে, তার ভালো নলেজ থাকতেই পারে। তো তার কাছ থেকে যদি আমি কিছু শিখে গাই, তো এটা কোনো লজ্জার বিষয় নয়, আমার কাছে এটা প্রাউড ব্যাপার। কিন্তু আজকের দিনে যে প্রায় মঞ্চে দেখা যাচ্ছে যে বাউল সঙ্গীত গাচ্ছেন, পরিবেশন করছেন। এই যে কাকে দেখে বা কি থেকে বাউল সঙ্গীতের প্রতি আকৃষ্ট ঠিক হয়েছেন? বাউল সঙ্গীত আমি করি না, বাংলা লোকসঙ্গীত করি। তো বাউল ও লোকসঙ্গীতের মধ্যে একটা পর্যায়, যেমন হুম, ভাটিয়ালি হুম, একটা পর্যায়, হুম। ঝুমুর একটা বাউল। তো প্রপার বাউল আমি গাই না, বাংলা লোকসঙ্গীতটা বেশি করি। প্রভাব আর কি, আমরা যে অঞ্চলে বসবাস করি তার আকাশে বাতাসেই তো লোকসঙ্গীত। এটা তো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এটাকে ধরে রাখার দায়িত্ব তো আমার, আপনার, আমাদের সকলের। ওই ভাবনা থেকেই লোকসঙ্গীত নিয়ে কাজ করছি। কখনো শ্রোতা বন্ধুদের ডিমান্ড থাকে সেই সুবাদেও? সে তো থাকবে, সে তো গাইতেই হবে, কারণ একজন শিল্পী তো তৈরি হয়ে শুধুমাত্র দর্শক আর শ্রোতার জন্যই। তো এখন শ্রোতা কম, দর্শক বেশি আর কি।
শ্রোতা তো সব ধরনের গান শুনে, আর দর্শকরা শুধু নাচের গান শোনে। শ্রোতা এখন নেই, খুব কম শ্রোতা পাওয়া যায়। এখন শুধু দর্শক, মঞ্চে উঠলেই নাচের গান গাইতে হয়, ভালো গান গাওয়া যায় না। শ্রোতা যে নেই বলছেন, তার কারণটা কি হতে পারে? এটা কোনো কারণ, এটা তো আর কিভাবে বিশ্লেষণ করবো, কিভাবে, এই যুগের সাথে সাথে সব চেঞ্জ। দর্শক বেশি, শ্রোতা কম। আমাদের এদিকে শ্রোতা নেই বলতে পারি, আছে, নেই যে নয়, মানে শ্রোতার সংখ্যা কম, দর্শকের হুম, সংখ্যা হুম, বেশি। হুম, কিন্তু হুম, আমি যদি একটু পশ্চিমবঙ্গ ঘুরে আসি, পাড়ায় পাড়ায় বড় বড় অনুষ্ঠান হচ্ছে, হুম। প্রত্যেকটা হেমন্ত মুখোপাধ্যায়ের গান হচ্ছে, মান্নাদের গান হচ্ছে, সফট হিন্দি গান হচ্ছে, সফট। আমাদের মঞ্চে তো আজকাল মেলোডি গান গাওয়াই হয় না, মঞ্চে ওঠার পর থেকে শেষ অব্দি শুধু নাচের গান লাগে, সববার নাচের গান। এটা একটা মারাত্মকভাবে আমরা কষ্টে আছি আর কি, ভালো গান গাওয়ার সুযোগ হয় না। আর নাচের গান গাইতে গাইতে যে ভালো গান, ভালো গান বলতে মানে একটু সফট মেলোডির মধ্যে গানের ভাব থাকে, গানের কাজ, নাচের গানে তো ধুমধারাক্কা চললো, এগুলো গাওয়াটা হয় না, এটা খুব দুঃখজনক আর কি। এটা প্রভাবটা সমাজে কি পড়তে পারে? না, প্রভাব বাজে কিছু পড়ার নেই, নাচের গান হোক বা যে গান তো গানই, তো সব রকম হলে ভালো লাগে আর কি। আমার কাছে তো একটাই প্রাউড ভাবে যে নতুন প্রজন্মের ছেলেরা হিন্দি গান বা অন্যান্য গান থেকে পাল্টে এসে যে বাংলা লোকসঙ্গীতের উপর নাচে, সেটাই আমাদের কাছে একটা অনেক আজকের বড় দিনে জয়। কিন্তু দামাইল, সিলেটি দামাইলে কিন্তু এটা বেশ প্রভাব বেড়েছে। এটা তো সবসময় ছিল, তো আজকে মানে একটা একটা সময় যখন আমার যখন প্রথম প্রথম গান বাজনা শুরু করলাম, তখন তো হিন্দি টিন্দি সব গাইতাম। তখন ওই ধরুন 3 ঘন্টা অনুষ্ঠানের মধ্যে 15-20 মিনিট একটা বাংলা গান হতো, তারপরেই পুরোপুরি হিন্দি গানের একটা অর্কেস্ট্রা, মানে মানুষের একটা ব্যাপার ছিল যে মাঝে মধ্যে আজকে অর্কেস্ট্রা, গতকালকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অর্কেস্ট্রাটাও সাংস্কৃতিক অনুষ্ঠান। অর্কেস্ট্রার মানে হলো গিয়ে এক বা একের অধিক যখন যন্ত্রশিল্পীরা থাকে তখন তাকে অর্কেস্ট্রা বলে, যার বাংলা ঐকতান। তো বিয়ে বাড়িতে যারা বাজনা বাজায় তারাও অর্কেস্ট্রা, যারা কীর্তন করে তারাও অর্কেস্ট্রা। তো আমাদের এদিকে ভুল ধারণা, আজকে এখানে অর্কেস্ট্রা মানে অর্কেস্ট্রা মানে হিন্দি হিন্দি গান, কিন্তু এটা কোনো ডান্স ব্যাপার না। হবে, হ্যাঁ, সেটাই তো, আনন্দ সেটা ফুর্তি হবে। সেটা বলবো, অনুষ্ঠান তো অনুষ্ঠানই, অর্কেস্ট্রা আলাদা বলে কিছু জিনিস নেই। দাদা, আমরা শুরুতেই বলেছিলাম যে বরাক উপত্যকার লোকসঙ্গীত জগতের উজ্জ্বল নাম বিক্রমজিৎ বাউলিয়া। সেটা ভাবতে কেমন লাগে? সত্যি কথা বলতে গেলে আমি তো এমনটা ভাবি না, তাই হয়তো কিছু ভাবতেও পারি না। আচ্ছা। সত্যি কথা, কারণ আমার থেকে অনেক ভালো ভালো শিল্পীরা রয়েছে, ভালো ভালো গান করছে, হয়তো আমাকে লোকে ভালোবাসা দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আমার তো এত শিক্ষাগত যোগ্যতাও নেই গানের, আমি খুব একটা বেশি শিখিনি। ওই সবাইকে নিয়ে নিয়ে গান শিখে শিখে গানটাকে ভালোবাসি, তাই হয়তো লোকেও আমাকে ভালোবাসে। যেহেতু আপনি বলেছেন যে লোকসঙ্গীত নিয়েই আপনার যে বর্তমানে কাজ চলছে বা গান যেগুলো পারফরমেন্স স্টেজে দেখতে পাচ্ছি, আধুনিক বর্তমান হচ্ছে আধুনিক বিশ্বায়নের যুগ, গ্লোবালাইজেশন। বর্তমান প্রজন্ম যখন রক সং বা যেগুলো চটুল সঙ্গীত বলা হয় ঝুঁকছে, তখন আপনি লোকসঙ্গীতের দিকে কেন এগোলেন? দেখুন, রক সঙ্গীত হোক বা চটুল সঙ্গীত হোক, সারেগামা কিন্তু সবকটাই রয়েছে, সারেগামা ছাড়া তো গান হয় না। তো এটা যার যারই একটা, যেমন আমার ইচ্ছে লোকসঙ্গীত গাইবো, প্রত্যেকটা গানেরই প্রত্যেকটা আলাদা আলাদা দর্শক রয়েছে। তো চটুল গান হোক বা রক হোক, রকটাও তো একটা গান জিনিস। আহ, আজকে রূপম ইসলাম রক গাইছেন, তিমির বিশ্বাস রক গাইছেন, এরা তো আমাদের, কি বলবো, আমাদের দেশের এক এক উজ্জ্বল নক্ষত্র। তো রকটাও তো শিখতে হবে, আমি গাইতেই পারবো না রক, যদি সোজা হতো তাহলে আমি গাইতে। তো রক বলুন, ফোক বলুন বা মডার্ন মিউজিক বলুন, প্রত্যেকটারই তার আলাদা আলাদা একটা জায়গা রয়েছে। তো আমার কথা হলো কি, আমি ওই যে গ্লোবালাইজেশন বললেন, হুম, হুম। মানে ভালো অনুষ্ঠান হোক সেটাই চাইবো, নতুনভাবে সবকিছু নতুন হোক, ছেলেমেয়েরা আসুক গান বাজনায়, সে রক করুক ফোক করুক, কোনো ব্যাপার না, মানে গান বাজনাটা সঠিক হোক। রকটাও যদি আমি রকের প্রতি যদি শ্রদ্ধা জানিয়ে রকটা করি, তাহলে রকটা তো ভালো, আপনার কথা থেকে বুঝতে পারলাম, যেটাই করি না কেন ভালোবেসে করতে হবে, মন দিয়ে বা করতে হবে, ভালো সেটাই। জিনিস করতে হবে। রক সং এবং লোকগান, আহ, এটার মধ্যে মৌলিক পার্থক্য কি দেখছেন? যেহেতু আপনি বলছেন যে একটা পার্থক্য আছে, একটু এখানে বলেছেন যে ফোক হোক বা রক হোক। ফোকটা হলো গিয়ে একটা দেশের একটা কালচার বা একটা জাতির কালচার নিয়ে হয়, আর রকটা হলো কি একটা ওয়েস্টার্ন কালচার। যতটুকু আমার রকটা একটু অন্যরকম, একটু আধুনিক, ওই যে বললেন গ্লোবাল, একটু আধুনিকভাবে করা, একটু অন্য ধরনের ইনস্ট্রুমেন্ট পাচ্ছে, যেমন অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট আছে, ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট আছে, আলাদা আলাদা ব্যাপার। আমি লোকগান গাইলে একটা দোতারা বাজাবো, আর রকের সময় একটা ভালো ডিস্ট্রেশন গিটার বাজাবো, একটা প্রেশার নিয়ে বাজাবো। তো আলাদা আলাদা একটা ধরন রয়েছে আর কি, যে রবীন্দ্রসঙ্গীতে বা খোয়াজ বাজে, এসরাজ বাজে, সেটা তো আর লোকসঙ্গীতে বাজবে না।
ওইটাই আর কিছু না। বরাক উপত্যকায় লোকসঙ্গীতের প্রভাব বলতে গেলে মেজরিটি সিলেটি। সেসব বাঙালি সমাজ এবং সংস্কৃতিতে লোকসঙ্গীতের প্রয়োজনীয়তা এবং প্রভাব কি বলবেন আপনি? প্রয়োজনীয়তা তো একটাই, কারণ এটা আমাদের সংস্কৃতি। হুম, এবং নিজেদের সংস্কৃতিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, নিজেদের পরবর্তী প্রজন্মকে যদি নিজের সংস্কৃতি, নিজের কৃষ্টি শেখাতে হয়, তাহলে তো লোকসঙ্গীত দরকার। সেটা বাংলা দিয়ে বলছি না, মণিপুরের লোকসঙ্গীত সংস্কৃতি হোক, অসমের অসমিয়া সংস্কৃতি হোক, রাজস্থানের রাজস্থানী হোক, বা মধ্যপ্রদেশের ওই জায়গা যার হোক, যার পরম্পরাগত যেটা। সেটা তো একটা প্রভাব ফেলবেই। কারণ আহ, আমি যদি এগুলো ভুলে যাই, তাহলে তো আমিও বাবাকে পাপ্পা ডাকবো আর মাকে মাম্মি ডাকবো। এটা দরকারি। নিশ্চয়। একজন শিল্পীর কি সমাজের প্রতি আলাদা দায়িত্ব থাকে বলে আপনি মনে করেন? নিশ্চয়ই থাকে। কারণ সাধারণ মানুষরা একটা লেভেলে থাকে। আমরা যখন অনুষ্ঠান করি তখন 3 ফুট উঁচা একটা মঞ্চতে থাকি। আমাকে যখন মানুষ তাদের থেকে উপরে রেখেছে, তাহলে আমারও দায়িত্ববোধ থাকতে হবে কিভাবে আমি একটা ভালো সমাজ গড়ব। আমার গান শুনে যদি একটা ভালো ছেলে সেও গান শেখে, তার সাথে তারা 5টা ছেলে রোজগার বাড়বে। আমি গান গাইছি মঞ্চে, শুধু তো আমার রোজগার না, আমার সাথে যে বাজাচ্ছে তাদের একটা রোজগার রয়েছে, যে সাউন্ডে রয়েছে তার রোজগার রয়েছে, যে মঞ্চটা বানাচ্ছে তার রোজগার রয়েছে। আমার অনুষ্ঠানের জন্য আমরা 10 জনকে আলাদাভাবে এখানে লাঞ্চ করাবে বা ডিনার করাবে, একটা হোটেলেরও রোজগার আছে। তো একে অন্যের পরিপূরক এক কথা বলতে গেলে। হ্যাঁ, একদম একদম। আহ একজন লোকশিল্পীর সবচেয়ে বড় লড়াইটা কি? যেহেতু আপনি বলেছেন যে 20 বৎসরে আপনার পা দিবে। আমরা এমন একটা জায়গায় বসবাস করছি, এখানে গান বাজনাকে জীবিকা করাটা খুব কঠিন। হুম, তো সেটা সকলেরই জানা, নতুন করে কিছু বলার নেই। আজকে কলকাতা বা পুরো ওয়েস্ট বেঙ্গলে যেভাবে শিল্পীরা পারিশ্রমিক নিয়ে কাজ করে, আমাদের এখানে এই পারিশ্রমিক নেই। আজকে আমরা মানে যারা ওই যে বললাম না, মানে একটা জায়গা যদি উন্নত হয়, তার সাথে তো শিল্পটা উন্নত হয়। ইন্ডাস্ট্রিতে থাকতে হলে একটা অন্য, আমাদের তো কোনো ইন্ডাস্ট্রি নেই, আমাদের এক্সপোজারও নেই। বড় বড় চ্যানেল, বড় বড় নিউজ আমাদের দেখাবে না, বড় শিল্পীদের দেখাবে। দেখায় না তো ভুল, আমাদের উপত্যকার সংবাদপত্র সবসময় আমাদের নিয়ে কথা বলে, কিন্তু সেই বড় বড় যে ন্যাশনাল মিডিয়াতে আমরা নেই। তো স্বাভাবিক কথা, আমরা তো রিজনের আঞ্চলিক শিল্পী, আমরা তো আর বলিউডও নেই, টলিউডও নেই। এটা দুঃখের বিষয় এটা। মানে এক কথায় শিল্পীর শিল্পত্ব বজায় রাখতে হলে আহ সবার গুরুত্ব দেওয়া প্রয়োজন। একদম 100%। এই যে আহ আমাদের এদিকে মঞ্চ তৈরি হয়, কোনোভাবে একটা ছোট মঞ্চ বানিয়ে দিয়ে দিল, কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে দেখুন, একটা ছোট পাড়ার প্রোগ্রামে এত সুন্দর করে লাইট সাউন্ড আধুনিকতা এই গ্লোবালাইজেশন করে মঞ্চ, এগুলো তো আমাদের খুব কম হয় না। আহ যেমন গতকাল এবং গত পরশু আমার কাটলিচড়া পৌষ মেলা, আমার মনে হয় বরাক উপত্যকার সব থেকে বড় একটা পৌষ মেলা। 3 দিনে তো প্রায় নাই নাই করে 1 লক্ষ দর্শক ছিল। কাল তো প্রায় এট এ টাইম, মানে এক একবারের মঞ্চের মধ্যে ওঠার পর দেখলাম শুধু মাথাই দেখা যাচ্ছে। এই বাংলা গানের তো হচ্ছে লোকসঙ্গীত, এই যে পৌষ মেলা, এটা তো আমাদের সংস্কৃতি, মানুষ তো ধরেছে, এই বড় ব্যাপার। কোভিড এর সময় আমরা দেখেছিলাম যে আপনি ফোন করে যারা পেশেন্ট আছে বা প্রায় যারা ঘরে বন্দি ছিল, আপনি ফোন করে ফোনে ফোনে গান শোনাচ্ছিলেন। সেই মানে ধারণাটা কিভাবে মনে আহ, এসেছিল? এটা অ্যাকচুয়ালি আমার ধারণা নয়, এটা ধারণা হলো গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্র। আচ্ছা। লোপাদি একটা পোস্ট দিয়েছিল, সেম পোস্টটাই, ওনার পোস্ট দেখেই আমিও পোস্টটা করেছিলাম। লোকে ভালোবাসা দিয়েছে, এবং এই কাজের জন্য আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও রিকগনিশন পাই। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে রিকগনিশন জানান, এবং ভারতবর্ষের কোনো নিউজ চ্যানেল বা নিউজ পোর্টাল বাকি নেই যারা আমাকে নিয়ে স্টোরি করেছে। দুঃখটা হলো গিয়ে, আমি যদি কলকাতার ছেলে হতাম, আজকে আমি 5 লক্ষ 6 লক্ষ টাকায় কাজ করতাম। এমন একটা জায়গায় জন্ম করে নিয়েছি আমাদের আরো। মানে ফিল্ডে একটা এক্সট্রা রিকগনাইজেশন পেতেন। হ্যাঁ, ওইটাই। বরাকপ্রত্যয় যেহেতু আমরা লোকশিল্পের উপর কথা বলছি বা লোক গানের সঙ্গীতের উপর কথা বলছি, লোকসঙ্গীত নিয়ে মানুষ কতটুকু সচেতন বলতে পারেন যদি একটু পুরোটাই বলেন? সচেতন এখন, কারণ এখন তো রোজই লোকগানের অনুষ্ঠান হচ্ছে, রোজ অনুষ্ঠান করছি। তো খুশি লাগতো যদি শুধু ধামাইল ঝুমুর না শুনে লালন সাইজের গান শুনতেন, বা নানা ধরনের দেহতত্ত্ব শুনতেন, সব কিছু শুনতেন। উম, আপনার মাধ্যমে এটাই বলবো যে গান সব মঞ্চে উঠেই নাচের গান, না চিৎকার দিয়ে, সব ধরনের গান হোক, তাহলে
মানে লোকগানের যে এত এত ধারা, এত এত পর্যায়, সবকিছু বুঝতে পারবেন। আপনার থেকে আর সময় নেব না। দু তিনটে প্রশ্ন থাকবে আপনার কাছে, জানতে চাইবো। যেহেতু মকর সংক্রান্তি সামনে, মকর সংক্রান্তি উপলক্ষে আপনার কোনো নতুন গান আসছে কি? আসছে আগামীকাল, অর্থাৎ আমাদের সিলেটি ভাষায় যেটা মেরামেরি বলে, ওই দিনই অর্থাৎ 13 জানুয়ারি নতুন গান একটা আসছে মকর সংক্রান্তি, আমার নিজের লেখা শুরু করা একটা গান রিলিজ হচ্ছে। আর কথা হচ্ছে বাউল সঙ্গীত বা লোকশিল্প সংরক্ষণে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমার ইচ্ছে আমার শহরে লোক সংস্কৃতি শুধু নয়, আমার বরাক উপত্যকা থেকে যে এত এত শিল্পীদের গান বেরোচ্ছে, তাদের নিয়ে একটা আর্কাইভের ব্যবস্থা করা হোক সকল গান। বা আরেকটা কথা বলবো, আমাদের উপত্যকার একজন গুণী পেটবাদক রণবীর সিংহ, একজন মণিপুরী মানুষ, 19 মেতে ওনার স্টুডিও থেকে, ওনার প্রোডাকশনের মাধ্যমে প্রায় 100-র উপরে গান রিলিজ হয়েছে। এগুলো কিন্তু সব আমাদের গান। আমরা তো বেশিরভাগই কলকাতা শিল্পীর গান গাইছি, বাংলাদেশের শিল্পীর গান গাইছি, কিন্তু আমরা নিজেদের গান নিয়ে কাজ করি না। অমলেন্দু ভট্টাচার্য, বিখ্যাত লোক গবেষক আমাদের, সেদিন একটা অনুষ্ঠানে আমাদের বললেন যে আমাদের গান নিয়ে একটা অনুষ্ঠান হোক। তো আমি এবং আমার আম, সহকর্মী দল ফকিরা, আমরা দুজন মিলে কিছুদিন একটা ফক ফেস্টিভ্যাল করেছিলাম। আমরা আগামীতে স্থানীয় শিল্পীদের লেখা শুরু করা গান নিয়ে আরেকটা অনুষ্ঠান করার ইচ্ছে রয়েছে। এটা আর্কাইভ হওয়া খুব দরকার। এটা সরকারেরও পদক্ষেপ নেওয়া দরকার যে আমাদের এই বরাক উপত্যকার সব জিনিস একটা লাইব্রেরি থাকুক, হবে। এটা আজকের দিনে কিন্তু ডিজিটালি আর্কাইভ লাইব্রেরি হুম, হুম। করতে পারে হ্যাঁ, যদি হ্যাঁ, ইচ্ছে করে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সবাই ঘরে বসে সবকিছু হুম, এইগুলো এটা আমি যে নিজেই ইনিশিয়েটিভ নিয়েছি। বরাকের সকলের গান নিয়ে একটা আর্কাইভ লাইব্রেরি করবো, একটা ওয়েবসাইট তৈরি করবো আমি। এটা একটা ভালো চিন্তাধারা। এবং আপনি বাঙালি বিশেষ করে সিলেটি যুব প্রজন্মের প্রতি লোকগান বা লোকসঙ্গীত নিয়ে বার্তা কি দিতে চান? সেটাই আমাদের ধামাইলের সাথে শেষমেশ প্রশ্ন ঝুমুরের থাকবে। সাথে একটু ভালো গানগুলো শোনা আমাদেরও ইচ্ছে হয়। অন্যান্য ভালো গান শুনে মঞ্চে উঠেই দাদা জামাইল লাগে, ঝুমুর লাগে, ভালো লাগে না, এগুলো তো গাইবই। তো ধন্যবাদ জানাবো এই কারণেও যে নতুন নতুন ছেলেরাও যে আজকাল লোকগান শুনে, তার জন্য আমার ছোট ছোট ভাই বোন সবাইকে ধন্যবাদ। এক কথায় দামাইল যেটার গান, দামাইলটা দেখা যাচ্ছে যে পূর্বের থেকে আজকের দিনে কিন্তু গ্রহণযোগ্যতা একটুখানি বেশ সেটা বেড়েছে। বেড়েছে, ধামাইল হোক, ঝুমুর, আরে আগে তো লোকগান শুনতোই না লোকে। এখন তো লোকগান, বিয়ে বাড়িতে লোকগান হচ্ছে, বড় বড় কর্পোরেট ইভেন্টে আমরা অনুষ্ঠান করছি, লোকগানটা প্রাধান্য পেয়েছে। এবং শুধু এটা আমার নয়, হয়তো বাংলা লোকগানটা একটু দেরিতে প্রাধান্য পেয়েছে, কিন্তু অন্যান্য ভাষার যে লোকসঙ্গীত, এগুলো সবসময় তাদের কাছে প্রাধান্য ছিল। তো বাঙালি তো নিজের শত্রু সব থেকে প্রথম না, নিজেরাই নিজেদের শত্রু। দেরিতে হলেও যখন সবাই নিজের কালচারকে সম্মান দিচ্ছে, সেটাই বড় কথা। যেটা আরো কিছুদিন আগে হওয়ার কথা ছিল। না হোক না, ওই যে বলে না একটা কথা, দের সে সেই কিছু একটা হিন্দিতে কথা আছে না, যে দেরিতেই হোক ভালো হোক, সেটাই বলো। ঠিক আছে দাদা, যেহেতু আপনি একজন শিল্পী, শিল্পীর শিল্পকে সম্মান দেওয়া হচ্ছে শ্রোতাদের, ঠিক আছে? যারা দর্শক রয়েছেন এবং আমি রয়েছি, আমরা কি আপনার গান দু এক লাইন শুনতে পারি? এবং সেটাই থাকবে আপনার সাথে আজকের বিদায়ের পালা। মকর পরব নিয়ে যে গানটা লিখেছি, অবশ্যই দুই এক লাইন যদি শোনা দু যায়। লাইন গাইছি। ধামসা বাজছে মাদল বাজছে পৌষ পরবের তালে, টুসু আমার লাগছে দেখো ঝুমুর গানের বলে। ধামসা বাজছে মাদল বাজছে পৌষ পরবের তালে, টুসু আমার লাগছে দেখো ঝুমুর গানের বলে। আলপনায় সাজলো আজি উঠান বাড়ি ঘর, আইলো রে মকর, দেখ আইলো রে মকর, আইলো রে মকর, দেখ আইলো রে মকর। তো বাতায়ন ডিজিটালের মাধ্যমে সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আপনাকেও ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। যেহেতু আমরা জানতে পারলাম যে আপনার নতুন গান আসছে এবং খুব বিজি শিডিউল চলছে, তা সত্ত্বেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আহ, এবং যারা আমাদের দর্শক রয়েছেন, বলতে চাই যে এতক্ষণ আমরা কথা বললাম বরাক উপত্যকার লোকসঙ্গীত জগতের এক উজ্জ্বল নাম বিক্রমজিৎ বাউলিয়া, এবং আমরা এই আলাপচারিতার মাধ্যমে নানা প্রশ্ন করলাম, প্রশ্নের যথাসম্ভব উত্তর পেলাম দাদার কাছ থেকে, এবং বিক্রমজিৎ বাউলিয়া সম্বন্ধে কিছু একটা আমরা জানতে পারলাম। কিছু নয়, বেশ কিছুই জানতে পারলাম।
এবং আমাদের সঙ্গে এতক্ষণ থেকে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ।